দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি দেশের জোট আসিয়ান বৈশ্বিক অর্থনীতির প্রায় 9 ভাগ তাদের নিয়ন্ত্রণে। অথচ ভৌগোলিকভাবে কাছাকাছি অবস্থান হলেও এই অঞ্চলে বাংলাদেশের বাণিজ্য বেশ কম। বিশেষজ্ঞরা বলছেন, আসিয়ানের সদস্যপদ পেলে আঞ্চলিক সহযোগিতা ও বাণিজ্যে সুফল পাবে ঢাকা। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে 1967 সালে গঠিত হয় অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস আসিয়ান। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়ার এই জোটের সদস্য হওয়ার আগ্রহ দেখিয়ে আসছে বাংলাদেশ। লক্ষ্য 70 কোটির বেশি জনসংখ্যার নতুন বাজারে প্রবেশ এবং আঞ্চলিক যোগাযোগ ও নিরাপত্তা বৃদ্ধি। 2006 সালে আসিয়ানের রিজিওনাল ফোরামে জায়গা পায় বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরকালে আসিয়ানের সদস্য হওয়ার আগ্রহ দেখায় ঢাকা। প্রধানমন্ত্রীর বেইজিং সফরে চীন বাংলাদেশ মিয়ানমার করিডোরের প্রস্তাব করে। সব দিক বিবেচনায় আসিয়ানের সদস্যপদ বাংলাদেশের জন্য আশীর্বাদ হবে বলে মনে করেন এই বিশ্লেষক। ওই ইকোনমিক করিডোরও কিন্তু আকর্ষণ করে তুলতে পারে, কারণ বর্তমানে চীনের সাথে আসিয়ানের কিন্তু সবচেয়ে বড় একটা বিশাল 1 ট্রিলিয়নের উপরে তাদের বাণিজ্য, সবচেয়ে বড় আসিয়ানের বাণিজ্য রেজিম হলো চীন। তো আমি তো সেই সুযোগটা নিবই, কারণ যেহেতু অলরেডি বাণিজ্য রেজিম তৈরি করা আছে, সেখানে যত তাড়াতাড়ি আমি প্রবেশ করতে পারি বা আমার মালামাল নিয়ে যদি আমি প্রবেশ করতে পারি, তাহলে আমার লাভ। আমি যদি আকর্ষণ করতে পারি ওই ইকোনমিক করিডোরের মাধ্যমে বা বায়োল্যাটারাল আমার যদি ইনভেস্টমেন্টের মাধ্যমে, তাহলে দেখা যাবে যে আসিয়ানই তখন একসময় বলবে তুমি আমার সদস্য হও, নাহলে একেবারে পার্টনার হও, যেটাকে আসিয়ান +3 এই ধরনের কাঠামো কিন্তু আছে। তিনি বলছেন, রোহিঙ্গা সংকটের কারণে মিয়ানমার এক্ষেত্রে বাগড়া দিতে পারে, তবে বেইজিং পুরোপুরি সহযোগিতা করলে দেশটিকে আস্থায় নেওয়া সহজ হবে। আপাতত একটা বাধা, কারণ যেহেতু মিয়ানমারের সাথে আমাদের এই জিনিসটা এখনও শুরু হয়নি, কিন্তু আমি মনে করি যেটা চীনের রাষ্ট্রদূত বলতে চেষ্টা করেছিলেন যে এই ইকোনমিক করিডোরের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধানও সম্ভব। তো তাই যদি হয়ে থাকে, তাহলে আমার মনে হয় তখন মিয়ানমারও একটা আগ্রহ থাকবে এই সমস্যা সমাধান করার। আপাতত যতগুলো অ্যাপ্রোচ আছে এই সমস্যা সমাধানের, কোনোটাই মিয়ানমার সাংঘাতিকভাবে উৎসাহী বোধ করে না। আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সীমিত। এই জোটে অন্তর্ভুক্তি বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি জনশক্তি রপ্তানির সুযোগ সৃষ্টি করবে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। ওইখান থেকে অনেক বাণিজ্য পাশাপাশি বিনিয়োগটাও আসবে দেশে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আসবে, স্ট্যান্ডার্ড আপগ্রেডেশন এটা হবে। আর এর পাশাপাশি একটা হালালের মার্কেট এক্সপান্ড করার জন্য একটা বড় রকমের সুযোগ থাকবে। মানে আমরা এই মুহূর্তে শুধুমাত্র খাবারের কথা চিন্তা করছি, এখানে মেডিসিন আছে, ফ্যাশন আছে, তো এবং ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, এগুলো অনেক কিছু আছে, পুরো একটা হালাল ইকোসিস্টেম। তো সেটার এক্সপানশনের গেটওয়েটা হচ্ছে আসিয়ান, এবং কিভাবে এই খুব দ্রুত যে মেম্বারশিপ পাওয়া যায়, তো সেটার জন্য আমাদের এখনই উদ্যোগ গ্রহণ করতে হবে। তার কারণ যেহেতু সম্পর্কটা ভালো আছে এবং এখন নানান দিকে কাজ হচ্ছে মালয়েশিয়ার সাথে, তো মালয়েশিয়া হতে পারে আমাদের সবচাইতে বড় সাপোর্টার এই জায়গাটাতে। 2025 সালের 26 অক্টোবর পূর্ব তিমুর আসিয়ানের 11তম সদস্য হয়। এই জোটে যুক্ত হতে 2024 সালের শেষ ভাগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়ার কাছ থেকে ইতিবাচক সমর্থনের আশ্বাস পেয়েছেন বলে জানানো হয়। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নির্দেশ না দেয়া পর্যন্ত ইরানের উপর হামলা অব্যাহত থাকবে। একই সঙ্গে ভবিষ্যতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর 20% শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছেন ট্রাম্প। এদিকে ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক শহর এবং হরমুজ প্রণালীর আশপাশের কয়েকটি দ্বীপে মঙ্গলবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। এমনকি হরমুজ প্রণালীতে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে সংঘর্ষের কথাও জানিয়েছে দেশটি। এদিকে ইরানের বিপ্লবী বাহিনী IRGC জানিয়েছে, মঙ্গলবার কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এই হামলায় মার্কিন অস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি করেছে IRGC। পাশাপাশি জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতে মার্কিন F-18 যুদ্ধবিমানের ওপরও হামলা করা হয়েছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফনের কয়েক ঘন্টার মধ্যেই প্রতিশোধের বার্তা দেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। তার হুঁশিয়ার পরপরই প্রকাশ করা হয়েছে একটি বিতর্কিত হিট লিস্ট। এই তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ 13 জন।
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের পর তার হত্যাকাণ্ডে প্রতিশোধের ডাক দিয়েছেন তার ছেলে এবং বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনি। যারা খামেনি ও যুদ্ধে অন্যান্য ইরানিদের হত্যায় জড়িত তাদের ওপর কঠোর প্রতিশোধ নেওয়া হবে। এমনকি যদি তিনি নাও থাকেন শিগগিরই এই প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মোস্তফা খামেনির হুঁশিয়ারির পরপর তেহরানের রাষ্ট্রঘনিষ্ঠ এক গণমাধ্যমে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের 13 জন শীর্ষ রাজনৈতিক নেতার ছবি ও নাম সংবলিত একটি টার্গেট তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে প্রতিশোধের আহ্বান সংবলিত বার্তা তুলে ধরা হয়েছে। তেহরানের রক্ষণশীল পত্রিকা হামশাহরির অনলাইনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যাটজ সহ 13 জন বিশ্বনেতা ছবি প্রকাশ করা হয়েছে। তালিকার শুরুতেই ট্রাম্প ও নেতানিয়াহুর ছবি রয়েছে এবং তাদের কপালে টার্গেট চিহ্ন আঁকা। তালিকায় আরও আছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াহির জামির, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। ছবিতে সবাইকে কমলা রঙের কয়েদের পোশাক দেখানো হয়েছে। এই টার্গেট তালিকাটি শুধু অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে, মুদ্রিত সংস্করণে এটি ছাপা হয়নি। সাম্প্রতিক সময়ে ইরান অভিযোগ করেছিল যে কয়েকটি ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা করতে অনুমতি দিচ্ছে। ওই প্রেক্ষাপটে ইউরোপীয় কয়েকজন নেতার নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনির এরকম খোলাখুলি হুমকি এবং তার পরপরই এই তালিকা প্রকাশ। এই ঘটনায় ওয়েস্ট এশিয়া ছাড়িয়ে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে চরম উত্তেজনা ও নতুন করে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে।